দেখ আমরা এবারে তো এই ফিজিক্সের সাজেশনের পার্টটাকে কমপ্লিট করে নেব। আশা করবো যে তোরা মোটামুটি থিওরি পার্টটা দেখে নিয়েছিস আমাদের ভিডিও থেকে। তো আজকে আমরা ওই সাজেশনের কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দেবো যেগুলো এবারে ইম্পর্ট্যান্ট। সাজেশন হিসাবে যেন ট্রিট করিস না, শুধু যেন এগুলোই করে চলে যাস না, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবি। তো বেটার হচ্ছে তুই তো পুরো সিলেবাসটা করে নেওয়ার চেষ্টা করবি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমি করাইনি, তোরাও করছিস না, ঠিক আছে, ওকে। কিছু কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন দিয়ে দেবো, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের করে নিবি। আর বাকি চ্যাপ্টারগুলো যতটা পারবি ততটা পুরোপুরি কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবি। এবারেতে কথা হচ্ছে কি, দেখ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তো করছিস, সেগুলোর ওপর বেস করে এবছরের পরীক্ষায় যেগুলো আসবে বলে মনে হচ্ছে সেরকম কয়েকটা কোয়েশ্চেন তোদেরকে দিয়ে দেবো, তোরা সেগুলোকে প্র্যাকটিস করবি। এবং তার মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো একটু ডিফিকাল্টি লেভেলস আছে সেগুলোকে আমি এখানেতেই সলভ করিয়ে দেবো। তো চ্যাপ্টার ওয়াইজ সাজেশানগুলোকে তোদের দিয়ে দেবো, তোরা সেগুলোকে একটুখানি নোট করতে থাক। যেমন ধর ফার্স্টে আমরা যে চ্যাপ্টারটা সাজেশানকে নিয়ে ডিল করবো সেটা হচ্ছে কি অসিলেশন চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন এসছে, একটা ব্রড কোয়েশ্চেন আছে, একটা তোদের ছোটো কোয়েশ্চেনও আসার চান্সেস আছে। তো সেই কথা মাথায় রেখে আমাদের এই চ্যাপ্টারটাকে নিয়ে একটুখানি আমরা সাজেশান দিয়ে দেবো। তাহলে আমরা দেখে নিচ্ছি কোন চ্যাপ্টারের কথা। দেখ, সেটা হচ্ছে অসিলেশন। তো অসিলেশন নিয়ে কি কি করছিস? প্রথমেতে এই চ্যাপ্টারটা থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করবি তার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে, দেখ, হোয়াট ইজ ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওকে, 1 নম্বর কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট, করার চেষ্টা করবি সবাই। আচ্ছা, এরপরেতে যে কোয়েশ্চেনটা তোরা এখান থেকে আরও করবি সেটা আসছে কি, দেখ না, সিম্পল হারমোনিক অসিলেশনের টোটাল এনার্জির এক্সপ্রেশনটাকে তোরা বের করার চেষ্টা করবি। তাহলে দুয়েরটা আসবে কি, ফাইন্ড এক্সপ্রেশন ফর টোটাল এনার্জি ইন SHM। ওকে, এই কোয়েশ্চেনটাকেও তোরা কিন্তু করার চেষ্টা করবি, পরীক্ষায় আসার ভালো রকম চান্স আছে। 3 নম্বর কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে যেটা করবি, আচ্ছা, সেটা আসছে তোদেরকে প্রমাণ করতে দিতে পারে রেশিও অফ সাকসেসিভ অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট থাকে। মানে আমাদের কীরকম কথা বলছি, কোয়েশ্চেন এরকম পড়তে পারে, ফাইন্ড এক্সপ্রেশন অফ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য পার্টিকেল ইন আন্ডার ড্যাম্পড মোশন। ফাইন্ড এক্সপ্রেশন of amplitude in undamped motion। ওকে, ইম্পর্টেন্ট জায়গা, করার চেষ্টা করবি। পরের কথা আসছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড অসিলেশন। তাহলে পরের যেটা করছিস সেটা আসছে কি, দেখ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন of damped oscillation। মোটামুটিভাবে এই কোয়েশ্চেনগুলোকে করার চেষ্টা করবি। আর যদি তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড অসিলেশন পড়ে পরীক্ষায়, এটাও কিন্তু প্রশ্ন পড়তে পারে, ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ আনড্যাম্পড অসিলেশন। ওকে, তাহলে এখান থেকে তোরা এটাও করছিস, অলসো ডু দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ আনড্যাম্পড। তাহলে এই পার্টগুলোকে মোটামুটি এখানটা থেকে করছিস। এরপরেতে যেটা এখানটা থেকে আরও দরকারি দুটো একটা ছোটো একটা বলে দিই, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ কিউ ফ্যাক্টর অফ এ ফোর্সড অসিলেটর। ওকে, তাহলে এখান থেকে পরবর্তী কোয়েশ্চেন করছিস, হোয়াট ইজ কিউ ফ্যাক্টর
of forced oscillator. এখান থেকে তোদের মাথার মধ্যে রাখবি যে এখান থেকে কিউ ফ্যাক্টর বের করতে বললে তোদেরকে কি করতে হবে না, কিউ ফ্যাক্টর মানে হচ্ছে কি যেখান থেকে আমরা শার্পনেস অফ রেজোনেন্সের সম্বন্ধে একটা আইডিয়া পাই সেটাকেই হচ্ছে কি পিক ফ্যাক্টর। তাহলে এখান থেকে অ্যান্সার করার সময় কি থাকবে না, ইট গিভস আস দ্য আইডিয়া অ্যাবাউট শার্পনেস of resonance. ওকে, ইম্পর্টেন্ট লাইন, এটাকে কিন্তু অবশ্যই মাথায় করে যাবি। পরের কথা কি থাকে কিউ ফ্যাক্টরের সম্বন্ধে লেখার সময় না, সেটাকে আমরা লিখি কত, ওমেগা ডিভাইডেড বাই ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ওকে, অনেক জায়গায় সেটাকেই লেখা থাকে কি ওমেগা ডিভাইডেড বাই ডেল্টা ওমেগা, অনেক জায়গায় আবার সেটাকেই লিখে দেওয়া থাকে কি ওমেগা বাই 2p। প্রত্যেকটাই কিন্তু কিউ ফ্যাক্টরের ডেফিনেশন। তোদের সবাইকে মোটামুটি মাথার মধ্যে রাখতে হয় ওমেগাটাকে কি বলা হয়, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ওমেগা 1 আর ওমেগা 2 এটাকে বলা হয় কি না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানেতে পাওয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক। ওকে, তাহলে আমাদের যদি কিউ ফ্যাক্টর অফ ফোর্সড অসিলেশনের সময়তে বলতে হয় সেখানটার সময়তে আমাদের কিসের কথা বলছি, ওমেগা, সেটাকে বলবো কি না ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ড্রিভেন সিস্টেম, ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি of driven system। নিশ্চয়ই বাকি কথাটা বুঝতে পারছিস। ডেল্টা ওমেগা সেটাকে আমাদের কিসের কথা বলা হয় না, যেটাকে বলা হয়েছে কি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বলতে আমাদের কি বলেছে না হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি দুটোর মধ্যে ডিফারেন্স, মানে আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আর লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্স সেটাকেই কিন্তু আমাদের ব্যান্ডউইথ বলে ডিফাইন করা হয়। তাহলে আমাদের এটাকে করে রাখছি কি ডিফারেন্স বিটুইন আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলতে নিশ্চয়ই বুঝতে পারছিস যে ফ্রিকোয়েন্সিতে তোর পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক হয়ে যায় তাকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। দুটো হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি থাকে, একটা আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, একটা লোয়ার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে বলছিস কি ডিফারেন্স বিটুইন আপার হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি and lower half power frequency। ওকে, এটুকুনি তো কাজ তোরা কিন্তু এই পার্টটা থেকে করছিস। আচ্ছা, এখান থেকে আরও একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়, সাধারণত আসে না কিন্তু একবার তোদের ম্যাকআউটের পরীক্ষায় এসেছিল, সেই কোয়েশ্চেনটাকেও একটুখানি দেখে যাবি। যে কোয়েশ্চেনটা হচ্ছে কি তোর so that velocity resonance of the velocity is in phase with the driving force। এখান থেকে কোয়েশ্চেনটার কথা কি বললাম, so that velocity resonance so that in velocity resonance the velocity is in phase, the velocity is in phase with the driving force। হলো, এই কাজটাকে কিন্তু আমাদের করে দিতে হবে। আচ্ছা, এটার কোয়েশ্চেন হয়তো তোরা খুঁজলেও পাবি না, আমি এটাকে একটুখানি তোদের জন্য করেই দিই। এটার জন্য তোরা পরের পাতাটায় নে, সেখান থেকে কিসের কথা বলছি দেখ। তোরা সবাই মোটামুটি শিখেছিস যে যদি আমাদের বাইরের দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা বলি কি ফোর্সড ভাইব্রেশন। ফোর্সড ভাইব্রেশনের সময় ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ওকে,
তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলছি, যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ইন কেস অফ ফোর্সড ভাইব্রেশন। আর ফোর্সড ভাইব্রেশনটা কি জিনিস সবাই জানি, বাইরের দিক থেকে একটা যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি কোনো রেজোনেটিং বডির ওপর, সেখানেতে ফোর্সড ভাইব্রেশন ক্রিয়েট হয়। ওকে, তাহলে সেই সময়তে আমাদের ফোর্সড ভাইব্রেশনের সময় ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনকে কী দিয়ে লেখা হয়, মোটামুটি লাগবে কি এ কস ওমেগা ড্যাশ টি মাইনাস আলফা প্লাস আলফা, যেখানেতে যেরকমভাবে তোরা ব্যবহার করতে পারিস। কেন এটাকে ওমেগা ড্যাশ ব্যবহার করছি নিশ্চয়ই বুঝতে পারছিস, যে ভাইব্রেটিং সিস্টেমের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে যদি ওমেগা দিয়ে ডিফাইন করা হয়, অ্যাপ্লাইড সিস্টেমের অ্যাঙ্গুলার সিস্টেমকে ফ্রিকোয়েন্সিকে ডিফাইন করার জন্য সেটাকে ওমেগা ড্যাশ দিয়ে ডিফাইন করতে হবে। ওকে, আচ্ছা এখান থেকে কোনটা কী টার্ম সেটাকেও একটুখানি তোদের বলে দিই, হয়তো তোরা এটা পেরে উঠবি না নিজেরা, যদি ডিফিকাল্টিস থাকে। তাহলে ওমেগা ড্যাশ সেটা আসছে কি না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অ্যাপ্লাইড ফোর্স, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এক্সটার্নাল ফোর্স। ওকে, তো ন্যাচারালি যদি যেখানে তো ওমেগা ব্যবহার করা হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারবি, সেটা হবে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেটিং সিস্টেম, অফ ভাইব্রেটিং সিস্টেম। হলো, আচ্ছা এরপরেতে আরও একটা কথা রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি আলফা। আলফাটা কি বলা হয় না, আলফাটা হচ্ছে ফেজ ডিফারেন্স। আলফাটা হচ্ছে সিম্পল কথা, সেটা হচ্ছে কি না ফেজ ডিফারেন্স। কার কার মধ্যে ফেজ ডিফারেন্স, সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই ওয়াই আর বাইরের দিক থেকে আমাদের এই ফোর্স অসিলেশন করার জন্য যে অ্যাপ্লাইড ফোর্স করা হয়েছে তার মধ্যে ফেজ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স বিটুইন, আমি এখান থেকে আর লিখছি না, তোরা বুঝে নিস, সেটা হচ্ছে এফ অ্যান্ড ওয়াই। এফ বলতে কি বুঝিয়ে দিলাম না এক্সটার্নাল ফোর্স হিসাবে বুঝিয়ে দিলাম। এখানেতে যে এটা থাকে সেটা আসছে কি না ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে অ্যাম্প্লিটিউড। ওকে, এখানে এটা কি থাকে, এটা হচ্ছে কি আমাদের ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে অ্যাম্প্লিটিউড। যেহেতু এখানে ইকুয়েশনটা আমাদের ফোর্সড অসিলেশন নিয়ে ডিল করা হচ্ছে, তো নিশ্চয়ই বুঝতে পারছি সেখানটার ক্ষেত্রে আমাদের কি থাকবে, এটা ফোর্সড অসিলেশনের ক্ষেত্রেই অ্যাম্প্লিটিউড বলে চালা। এবারেতে কথা দেখ, এই যে ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে অ্যাম্প্লিটিউড, এই ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে অ্যাম্প্লিটিউডটাকে যে ইকুয়েশান দিয়ে লেখা হয় সেই ইকুয়েশানটাকেও একটু মনে রাখার দরকার আছে, সেইটা কখনো কখনো কাজে লেগে যায়। সেখান থেকে এ মানে আসবে কত, এফ ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার। ওকে, প্লাস 4b স্কোয়ার ওমেগা ড্যাস্টের স্কোয়ার। ওকে, সেটার পুরোটার পাওয়ারেতে থাকবে রুট, অর্থাৎ আমি সেটাকে দিয়ে দিলাম কি হাফ। এটা কিন্তু মাঝে মাঝে আমাদের এই ইকুয়েশনটা দরকার পড়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে যেটা নিয়ে কথা বলছিলাম, আমাদের এখান থেকে ওয়াই ইকুয়াল টু এটা পেয়েছি। তাহলে যদি আমাদের এখান থেকে কেউ বের করতে বলে যে এর ভেলোসিটি কত আসবে, নিশ্চয়ই সিম্পল কথায় আমরা সেটাকে বলে দিতে পারবো। সো ভেলোসিটি ইকুয়াল টু না ওয়াই যারা থাকলে ভেলোসিটি পেতে গেলে আমরা সিম্পল একবার ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে ডিওয়াই বাই ডিটি করলে আমরা সেখান থেকে ভ্যালুসটা কত পেয়ে যাব না মাইনাস এ ওমেগা ড্যাস্ট সাইন ওমেগা ড্যাস্ট টি মাইনাস আলফা। ওকে, তাহলে এই হয়ে গেল কিসের পার্ট, এটা। এবারেতে দেখ, এই যে ভেলোসিটির সামনে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য মাইনাসটাকে যদি আমি ভেতরে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এখানে তো টার্মটা কি চলে আসবে, দেখ এ ওমেগা ড্যাস্ট এটাতে ভিতরের দিকে নিয়ে চলে গেলে কত পাচ্ছি না কস এখান থেকে পাই বাই 2 প্লাস ওমেগা ড্যাশ টি মাইনাস আলফা। ওকে, তাহলে দেখ কসেতে 90 ডিগ্রি ঘুরিয়ে এগিয়ে নিয়ে চলে গেলে কসটা কোন ঘরেতে পড়ে যায়, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যায়। সেকেন্ড কোয়াড্রেন্টে কসের ভ্যালুটা নেগেটিভ হয় এবং কসটা কি হয় একবার 90 ডিগ্রি ঘুরছে, তাই সেটা কি হয়ে যাবে না সাইনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ তাই আগের ভ্যালুটা সেম। তাহলে দেখ এখান থেকে এই কথাটাকে কি বলতে পারবো আমি, এই পাই বাই 2 মাইনাস আলফা এটা তো ইটসেলফ একটা ফেজ, তাই আমাদের এখান থেকে ভেলোসিটিটাকে আমরা এটাকেও দিয়েও লিখতে পারবো এ ওমেগা ড্যাশ কস ওমেগা ড্যাশ টি প্লাস ফাই। তাহলে ওই যে পুরো ফেজের পার্ট সেটাকে বারবার না লিখে আমি সিম্পল একটা জায়গাতে লিখে রেখে দেবো বলে রেডি করলাম। ফাই মানে হচ্ছে কতখানি দেখতো, পাই বাই 2 মাইনাস আলফা। ওকে,
এবারেতে দেখ যখনই আমাদের ভেলোসিটি রেজোন্যান্সের কথা বলা হবে, কিসের কথা বললাম, যখনই ভেলোসিটি অফ রেজোন্যান্সের কথা বলা হবে সবসময় জানবে ভেলোসিটি অফ দ্য সিস্টেম উইল বি ম্যাক্সিমাম। ওকে, তাহলে আমি কিসের কথা বলছি, যখনই ভেলোসিটি রেজোন্যান্সের কথা বলা হবে তখন জানবি যে ভেলোসিটি অফ দ্য সিস্টেম ইজ ম্যাক্সিমাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের কিসের কথা বলছি, অ্যাট ভেলোসিটি রেজোন্যান্স ভেলোসিটি অফ দ্য সিস্টেম ইজ ম্যাক্সিমাম। তাহলে আমাদের কথা চলে অ্যাট, কারণ আমরা এটাতে ভেলোসিটি রেজোন্যান্সকে নিয়ে ডিল করছিলাম, তাহলে এখান থেকে চলে আসবে কি অ্যাট ভেলোসিটি রেজোন্যান্স velocity of the system is maximum। তাহলে দেখ যদি আমাদের ভেলোসিটির ইকুয়েশন এটা পেয়ে গেছি, তাহলে ম্যাক্সিমাম বের করতে গেলে কি করতে হবে, এটার ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো দেখ আমাদের এর ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছি cos ওমেগা ড্যাশ টি প্লাস ফাই এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, এ ওমেগা। তাহলে আমাদের এখান থেকে ভেলোসিটি ম্যাক্সিমাম যেটা, সেটাকে যদি আমাদের ইকুয়েশন দিয়ে লিখতে চাই কীরকম কথা চলে আসবে, দেখ ভি ম্যাক্স ইকুয়াল টু আমরা কতখানি লিখে দেবো, এ ইন্টু ওমেগা ড্যাশ, তাই তো। এবারে দেখ এই যে ওমেগা ড্যাশ সেটা তো আমাদের কি দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ছিল। কিন্তু এর ভ্যালু তো একটা আছে, সেই এর ভ্যালুটাকে যদি আমরা এখানটা থেকে বসিয়ে দিই কতখানি পাবো ম্যাক্সিমাম ভেলোসিটির সময়, দেখতো সেটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো এফ ওমেগা ড্যাশ, একটু আগে লিখেছিলাম এফ ওমেগা ড্যাশ, এখানটাতে ভিতরেতে কত লিখেছিলাম দেখতো, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওকে, এটার পুরোটার মাথাতে ছিল কত, হাফ। এবারে তো একটা কথা তোরা একটুখানি আলোচনা করে বল, সেটা হচ্ছে কি দেখ যে ম্যাক্সিমাম যদি আমাদের ভ্যালুটাকে পেতে হয়, ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়ার সময় আমাদের এইটার যে পুরো কন্ডিশনটা তার ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে। মানে কথা দাঁড়াচ্ছে কি ইটসেলফ এই কোয়ান্টিটিটাকে আমাকে কি হতে হবে, ইটসেলফ এই কোয়ান্টিটিটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি কি যদি এই কোয়ান্টিটিটাকে ম্যাক্সিমাম হতে হয় তাহলে আমাদের কীরকমভাবে কথা পাবো না, নিশ্চয়ই সিম্পল কথা দাঁড়িয়ে যাচ্ছে যে এই নিচের এই কোয়ান্টিটিটাকে 0 হতে হবে, অর্থাৎ আমাদের কি আসছে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার, সেটা ইকুয়াল টু আমাদের কত আসতে হবে, মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার, সেটা ইকুয়াল টু আসতে হবে কত, 0। মানে আমরা সেখান থেকে বলতে পারবো কি ওমেগা ইকুয়াল টু কত আসবে, ওমেগা ড্যাশ। মানে আমাদের কথা আসছে কি যে ভেলোসিটি রেজোন্যান্সের সময় ফেজ ডিফারেন্স বিটুইন দ্য অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্স আর ভেলোসিটি অফ দ্য ভাইব্রেটিং সিস্টেম, সেটা কিন্তু আমাদের কতখানি হতে হবে বল না, সেটার জন্যে ইকুয়েশান আমরা কতখানি লিখেছিলাম, ফাই ইকুয়াল টু লিখে দিয়েছিলাম কতখানি দেখ π/2 মাইনাস আলফা। এবারে তো তোরা একটুখানি বোঝা নেওয়ার চেষ্টা কর, এখানটাতে আমি বলে দিয়েছিলাম যে এই যে অ্যাপ্লাইড ফোর্স হয় মানে ভাইব্রেটিং সিস্টেমের ক্ষেত্রে যে অ্যাম্প্লিটিউড হয় তার ইকুয়েশান এটা। আমি তখন এখানে তো আলফার ভ্যালুটা বলি, আলফার ভ্যালুটাও কিন্তু তোদের মুখস্থ করে নিতে হবে। সেই আলফার ভ্যালুটা যেটা ইকুয়েশান দিয়ে লেখা হয় সেটা হচ্ছে কিউন ইকুয়েশান, যদি পারিস তো ওর ডেরিভেশনগুলো করার চেষ্টা করবি, কিন্তু দরকার পড়বে না, খালি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে দেখে যাবি, বাই 2b ওমেগা ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার। ওকে, তাহলে দেখ যদি আলফার ভ্যালু এটা হয় তাহলে আমাদের এই যে ফেজ ডিফারেন্স ফাই, সেই ফেজ ডিফারেন্স যেটাকে আমাদের দেখাতে হবে কি কোনো ফেজ ডিফারেন্স থাকে না বলে, তার ভ্যালুটা কতখানি চলে আসবে দেখতো, π/2 মাইনাস ওই আলফার ভ্যালুটা বসিয়ে দে, কতখানি দেখলাম ট্যান ইনভার্স, ওপরটাতে চলে গেল কত 2b ওমেগা ড্যাশ, নিচে চলে গেছিল কত ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ড্যাশ স্কোয়ার। এবারে দেখ কোয়েশ্চেন থেকে আমরা ডিরাইভ করে দেখে নিলাম কি ম্যাক্সিমাম ভেলোসিটির সময় ওমেগা ইকুয়াল টু ওমেগা ড্যাশ হয়, অর্থাৎ নিচের কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে, নিচের কোয়ান্টিটি 0 হলে কত আসবে ট্যান ইনভার্স ইনফিনিটি, ট্যান ইনভার্স ইনফিনিটির ভ্যালু কত হয় π/2, তাহলে π/2 থেকে π/2 বাদ দিতে গেলে আমাদের ফেজ ডিফারেন্সের ভ্যালু কত চলে এলো 0। তাই আমাদের বলতে হবে কি যে ভেলোসিটি রেজোন্যান্সের সময় ভেলোসিটি অফ ভাইব্রেটিং সিস্টেম আর অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্সের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তাহলে আমাদের এখান থেকে কি কনক্লুশন দিয়ে দিচ্ছি, সো অ্যাট ভেলোসিটি রেজোন্যান্স the phase difference between velocity and applied period force and
অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্স ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো ফেজ ডিফারেন্স থাকে না। এটাকে আমি একবার স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছি, যারা একবার পড়ে দেখে নিতে চাস দেখে নে, যদি স্ক্রিনশট নিতে চাস স্ক্রিনশট নিয়ে নে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঝটপট একটুখানি করে। এরপরে তো চলো আমরা ডিফ্র্যাকশন চ্যাপ্টারটাকে নিয়ে তোদেরকে কয়েকটা সাজেস্টিভ কোয়েশ্চেন দিয়ে দেব। তাহলে সিম্পল হারমোনিক অসিলেটর বা আমাদের ফোর্সড অসিলেশন চ্যাপ্টারটা নিয়ে তোরা এই কোয়েশ্চেনগুলোকেই করছিস। এবারে তো চল কি তোরা পরের পার্টটাতে ডিফ্র্যাকশন থেকে কি কি কোয়েশ্চেন করে যাচ্ছিস। ওকে, ডিফ্র্যাকশন থেকে তোরা করছিস কি ডিস্টিংগুইশ বিটুইন ফ্রেনেল অ্যান্ড ফ্রনহফার ডিফ্র্যাকশন। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন এটাকে রেডি করছিস। ডিস্টিংগুইশ বিটুইন ফ্রেনেল অ্যান্ড ফ্রনহফার ডিফ্র্যাকশন। যদি এটা তোরা ক্লাস 11-12 থেকেই পড়ছিস তাও এই পার্টটাকে কিন্তু করবি। পরের যেটা করবি সেটা হচ্ছে কি ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি ডিউ টু ফ্রনহফার ডিফ্র্যাকশন ডিউ টু ডবল স্লিট। ওকে, তাহলে এরপরের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোরা করছিস সেটা হচ্ছে কি ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি, দ্য expression of intensity due to double slit. The double slit Fraunhofer diffraction. Okay, derive the expression of intensity due to double slit for Fraunhofer diffraction. থিওরিতে তোদের পড়ানোর সময় করিয়েছি, যদি তোদের কারোর অসুবিধা থাকে থিওরির যে ভিডিও লেকচারগুলো আছে সেগুলোতে তোরা গিয়ে সেটাকে কিন্তু দেখে নেবে। এরপরে তোদের এটাও হতে পারে তোদের এই যে এখানেতে করলি এটা ডিফ্র্যাকশন প্যাটার্নটাকেও কিন্তু তোদের ড্র করতে দিতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। Draw the diffraction pattern. Okay. তোরা সবাই জানিস যে সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে, আচ্ছা আমি কথাটা লিখেই দিই, ধরপদের কথা বলা আছে ফর সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন। সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তোরা সবাই শিখেছিস ইন্টেন্সিটিকে কোন ইকুয়েশন দিয়ে দেওয়া হয়, I = I0। তোদের ওপরেতে থাকে কত sin স্কোয়ার বিটা, নিচে থাকে কি না বিটা স্কোয়ার।
আর এটুকুনিও সবাই মুখস্থ করেছিস, যেখানেতে বিটার ভ্যালুটা তোদের বলা থাকে কতখানি না পাই ডি সাইন থিটা বাই ল্যামডা। ওকে, পাই ডি সাইন থিটা বাই ল্যামডা। এখানে তো তোরা সবাই জানিস কোনটাকে কি বলে না, এখান থেকে যে স্মল ডি থাকে সেই স্মল ডিটা হচ্ছে কি উইথ অফ দ্য স্লিট। ওকে, এবারেতে এই জায়গাটা থেকে তোদেরকে প্রমাণ করতে দিতে পারে সো দ্যাট সেকেন্ডারি ম্যাক্সিমা আর অবটেন্ড। তো এখান থেকে তোদের এই জিনিসটাকে দিয়ে তোদের প্রমাণ করতে দিতে পারে, এটাও তোদের মোটামুটি ওই 11-12 করা জিনিস, তাও এখানে তো পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কি সো দ্যাট সেকেন্ডারি ম্যাক্সিমা is obtained at tan beta equal to beta। ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাকেও কিন্তু তাদেরকে সবাইকে করে নিতে হবে। এরপরেতে এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন করবি সেটা হচ্ছে কি ডিরাইভ দ্য, এই ইকুয়েশনটা যে ইকুয়েশনটাকে বললাম এই ইকুয়েশনটার ডেরিভেশন। ওকে, তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা করলাম ডেরিভেশন অফ দ্য প্রিভিয়াস ইকুয়েশন, ডেরিভেশন অফ দ্য প্রিভিয়াস ইকুয়েশন। এটা ছাড়া তোদের আরও একটা জিনিস এখান থেকে করে যেতে হবে, সেটা হচ্ছে কি so that intensity of the secondary maxima due to single slit diffraction is 4.5% of the principal maxima। তাহলে এখান থেকে পরের যেটা করছি সেটা হচ্ছে কি so that intensity okay of secondary maxima is 4.5% of the principal maxima। তাহলে মোটামুটি এই কোয়েশ্চেনগুলোকে করে যাবি, আশা করবো এর মধ্যে থেকেই মোটামুটি পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু নিউমেরিক্যালস পড়ে, আমি দুটো একটা নিউমেরিক্যালস বলে দেবো, তোরা যেন সাজেশন হিসাবে ধরে নিস না যে হ্যাঁ স্যার আমাদের নিউমেরিক্যালসেরও সাজেশন দিয়ে দিচ্ছে। নিউমেরিক্যালসের সাজেশন হয় না, আমি দুটো একটা জিনিস প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। কীরকম কথা না প্র্যাকটিস নিউমেরিক্যালস। যেমন ধর এখান থেকে কোয়েশ্চেন দেয় এ কনভেক্স লেন্স with focal length equal to 40 centimeter okay. is used in single slit diffraction। হলো, যেখানেতে স্লিটের উইথ সে উইথটার ভ্যালু বলে দেওয়া আছে 0.3 মিলিমিটার দিয়ে আমাদের এখান থেকে কোয়েশ্চেন বের করতে বলেছে। আর আরও একটা ইনফরমেশান দিয়ে আছে যে ওয়েভ লেন্থ ব্যবহার করা হয়েছে, সেই ওয়েভ লেন্থ বলে দেওয়া আছে কতখানি 589 ন্যানোমিটার।
দিয়ে আমাদের বের করতে বলেছে ফাইন্ড লিনিয়ার ডিস্টেন্স বিটুইন ফার্স্ট অর্ডার ডার্ক ব্যান্ড ফ্রম দ্য সেন্ট্রাল ব্যান্ড। তাহলে আমাদের দিয়ে বের করতে বলেছে কি ফাইন্ড লিনিয়ার ডিস্টেন্স বিটুইন ফার্স্ট অর্ডার ডার্ক ব্যান্ড কোথা থেকে না ফ্রম দ্য সেন্ট্রাল ব্যান্ড। ওকে, তাহলে এই কথাটা আমাদের সবাইকে শিখে রাখতে হবে। এবার দেখ আমাদের মিনিমার পজিশনের কথা শিখেছি আর ম্যাক্সিমার পজিশনের কথা শিখেছি। ম্যাক্সিমা কোথায় হয় সেটা তো আমি এখান থেকে সাজেশন করার সময়তেই তোদেরকে লিখে দিলাম, যে কন্ডিশনগুলোর ক্ষেত্রে ট্যান বিটা ইকুয়াল টু বিটা হবে। যে সেকেন্ডারি ম্যাক্সিমা কোথায় পাবো না ট্যান বিটা ইকুয়াল টু বিটা হলে আমরা পাবো হচ্ছে কি সেকেন্ডারি ম্যাক্সিমাটা পাবো। আর মিনিমা পাওয়ার জন্য তাহলে তার কন্ডিশনটা কি থাকে না সেটা থাকে কি যখন ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হয়ে যায়। এবারে তো দেখ মিনিমার কথাটা পাওয়াটা খুবই সহজ। মিনিমাম ইন্টেন্সিটি আমাদের কত হতে পারে, মিনিমাম ইন্টেন্সিটি আমাদের হতে পারে কিন্তু আই নট। আর সরি মিনিমাম ইন্টেন্সিটি তার নেগেটিভ হওয়ার কোনো সওয়াল নেই। তাহলে ইন্টেন্সিটি আমাদের মিনিমাম হতে গেলে কত আসতে হবে, জিরো আসতে হবে। অর্থাৎ দেখ এই ইকুয়েশনটার ক্ষেত্রে জিরো যখনই আসবে সেটাই আসছে কি আমাদের মিনিমাম ইন্টেন্সিটি হওয়ার কথা। তাহলে আমাদের ওই ইকুয়েশনটা থেকেই তোরা সেই জিনিসটাকে দেখিয়ে দিতে পারিস, সেটাও পরীক্ষায় একটা কোয়েশ্চেন হিসাবে আসতেই পারে, সেটার কোনো অসুবিধা নেই। ধর তোরা শিখেছিস কত আই ইকুয়াল টু আই নট, তোরা শিখেছিস হচ্ছে সাইন স্কোয়ার বিটা বাই বিটা স্কোয়ার। আমরা সবাই শিখেছি কি ফর মিনিমাম ইন্টেন্সিটি, যেটাকে আমরা বলি কি মিনিমা, সেখান থেকে আমরা বসিয়ে দেবো কত এটা ইকুয়াল টু জিরো। তাহলে জিরো ইকুয়াল টু বসিয়ে দিচ্ছিস কত না আই নট সাইন স্কোয়ার বিটা বাই বিটা স্কোয়ার। তাহলে দেখ এবার এখান থেকে সমস্তগুলো ক্রস মাল্টিপ্লিকেশন হলে তোরা পেয়ে যাবি কি না মিনিমাস সময়তে সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু জিরো আসছে। তাহলে সেখান থেকে তোরা বলে দিবি কি সাইন বিটা ইকুয়াল টু আসতে হবে কত জিরো। এবার দেখ সাইন বিটা ইকুয়াল টু জিরো সেটা কখন পসিবল হয়, যদি আমরা সবাই শিখেছি এই যে বিটা বিটা ইকুয়াল টু কত হয় এন পাই হয়। কারণ আমরা সবাই জানি কি সাইন জিরোর ভ্যালু জিরো, সাইন পাই এর ভ্যালু জিরো, সাইন 2 পাই এর ভ্যালু জিরো। তাহলে এটা ইটস পসিবল যদি আমাদের কি হয় বিটা ইকুয়াল টু এন পাই হয়। ইফ বিটা ইকুয়াল টু এন পাই দেন ইট ইজ পসিবল, তাই না? তাহলে যদি আমাদের বিটা ইকুয়াল টু এন পাই হয় তাহলে বিটা বিটা মানে আবার আমরা কত শিখেছি না তার জন্য ফর্মুলা শিখেছি পাই ডি সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা, সেটা ইকুয়াল টু কত আছে এন পাই। দুদিক থেকে আমরা দেখছি কি পাই পাই উড়ে গেল। তাহলে সেখান থেকে মিনিমার কন্ডিশন সেটা কিন্তু আমাদের পরীক্ষায় বের করতে দিলে সেটা কিন্তু বের করতে হতে পারে, সেটা আসছে কি ডি সাইন থিটা ইকুয়াল টু যখন এন ল্যামডা হয়ে যাবে। ওকে, এটা আসছে কি কন্ডিশন ফর মিনিমা। এটাও কিন্তু আমাদের ইটসেলফ একটা প্রুফ। আমার এই অঙ্কটা করার সময় দরকার ছিল না, কিন্তু খালি একটুখানি তোদের অনেকেই আছে যারা বুঝতে পারবি না, তাদের জন্য এই পয়েন্টটাকে একটুখানি নোট করিয়ে দেয়। এবারে কি পয়েন্ট আসছে দেখ, যদি ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হয়ে যায় এখান থেকে কোয়েশ্চেনটার ক্ষেত্রে ভ্যালুসগুলো কি বলে দেওয়া আছে দেখ। কোয়েশ্চেনটার ক্ষেত্রে ডি এর ভ্যালু আমি একটু আগে লিখলাম, তোরা একটুখানি ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখে নিতে পারিস। সেখান থেকে লিখলাম কত দেখ 0.3 ন্যানোমিটার, সরি আমি এখান থেকে মিলিমিটার লিখে ফেলেছি না তো, না ন্যানোমিটার লিখেছি। এটা 0.3 মিলিমিটার আর এটা আসছে 589 ন্যানোমিটার। তাহলে এখান থেকে লিখছি কত 0.3 মিলিমিটার ছিল, তাহলে আমাকে সেটাকে লিখতে গেলে কত আসতে হবে 10⁻³ ফার্স্ট অর্ডার মিনিমার কথা বলা আছে। ফার্স্ট অর্ডার ডার্ক মানে নিশ্চয়ই বুঝতে পারছি n ইকুয়াল টু 1 আসবে। সেখানে ল্যামডার ভ্যালু কোয়েশ্চেনটাতেই আমরা নিয়েছিলাম কত 589 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কত করছে 10⁻৯। তাহলে দেখ ওই যে আগের ইকুয়েশনটা মানে এই যে ইকুয়েশনটা এই কন্ডিশনটা তোদের কোথায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি দেখ ডি সাইন থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত এন এর ভ্যালু বসিয়ে দিলে এত ল্যামডা। এবার দেখ যদি থিটা খুব ছোট হয়, আমরা সবাই শিখেছি সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়, তাহলে ফার্স্ট ম্যাক্সিমা পাচ্ছি কত থিটা ইকুয়াল টু ল্যামডা বাই স্মল ডিতে পাচ্ছি। কিন্তু কোয়েশ্চেনে তো আমাদের কি বলেছি না, কোয়েশ্চেনে আমাদের বলেছে কি লিনিয়ার ডিস্টেন্স বের করতে। লিনিয়ার ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের বেসিক ফর্মুলা জানা আছে এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। এখানে আর বলতে কি না নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের ওই যে ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স আছে সেটা আসবে আর। তাহলে এখান থেকে বসিয়ে দিচ্ছি কত আর ইকুয়াল টু এফ ইন্টু থিটা।
তাহলে দেখ ফোকাল লেন্থের ভ্যালু কোয়েশ্চেনটাতে কত নিয়েছিলাম, ফোকাল লেন্থের ভ্যালু দিয়ে দিয়েছিলাম হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে এখান থেকে চলে যাবে কত 40 সেন্টিমিটার, অর্থাৎ 40 × 10⁻²। থিটা মানে পেয়ে গেলাম কত λ/d, মানে এখান থেকে ভ্যালুস বসিয়ে দিচ্ছি কত 589 × 10⁻৯। স্মল ডি মানে সেখান থেকে ভ্যালুস বসিয়ে দিচ্ছি কত 0.3 × 10⁻3। তাহলে দেখ এখান থেকে পুরো যদি ভ্যালুটাকে ক্যালকুলেট করি আমরা এখান থেকে যে অ্যান্সার পাবো সেটা আসছে কত 0.785 মিলিমিটার। ওকে, এরকমভাবে কিন্তু আমাদের কোয়েশ্চেনগুলো দেয় এবং সেখান থেকে আমাদের অ্যান্সার করতে দিতে পারে। খুব কমন একটা কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আরও দু একটা অঙ্ক আমি এখান থেকে প্র্যাকটিস করিয়ে দেবো যেটা পরীক্ষার জন্য তাদের দরকার পড়বে। এখান থেকে দেখ পরের যে কোয়েশ্চেন আসে পরীক্ষায়, মানে প্র্যাকটিক্যাল নিউমেরিক্যালস, মানে প্র্যাকটিস অফ নিউমেরিক্যালসের মধ্যে ওদের বের করতে দিতে পারে ফাইন্ড দ্য মিসিং অর্ডার ফর এ ডবল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন। ফাইন্ড দ্য missing order of a double slit find the missing order for a double slit Fraunhofer diffraction ওকে। যে কোন কন্ডিশনের ক্ষেত্রে বলা আছে না, সেখানেতে বলে দেওয়া আছে যে স্লিট উইথ, অর্থাৎ একেবারে আমি স্মল ডি দিয়ে লিখে দিই, সেটাই আসছে কতখানি 0.16 মিলিমিটার দেওয়া আছে, এবং যে স্লিটগুলো আছে সেগুলো একটা আরেকটার থেকে কতখানি দূরে আছে, এবং এখান থেকে এটাও বলা আছে অ্যান্ড স্লিট আর 0.8 মিলিমিটার অ্যাপার্ট। ওকে, এই অবস্থাতে আমাদেরকে বের করতে দিতে পারে যে ফাইন্ড দ্য মিসিং অর্ডার অফ এ ডবল স্লিট ফ্রনহফার ডিফ্র্যাকশন। আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেনটাকে সলভ করার জন্য কীরকমভাবে নিবি দেখ, কোয়েশ্চেনটা কী কী বলে দেওয়া আছে দেখ। প্রথম কথা যে স্মল ডি অর্থাৎ উইথ অফ দ্য স্লিট, মানে যে দুটো স্লিট আছে তাদের উইথ, তার ভ্যালুস কত বলেছে 0.16 মিলিমিটার। তাহলে চল লিখে দে 0.16 মিলিমিটার। এদের যে উইথ মানে স্লিটেরগুলোর যে মধ্যে যে ডিস্ট্যান্স, দুটো যে আমাদের ডাবল স্লিটের মধ্যে দুটো স্লিট থাকে, সেই দুটো সেন্ট্রাল মানে মেইন পজিশন থেকে যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটাকে আমাদের কোন ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, জেনারেলি বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তার ভ্যালুস আছে কতখানি না 0.8 মিলিমিটার গেল। আচ্ছা, এরপরেতে আমাদের একটা লাইন মনে রাখতে হবে যেটা কিন্তু আমাদের ফর এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ কথা, এমসিকিউ এর জন্য এই লাইনটা কিন্তু খুব দরকারি লাইন। সেটা আসছে কি মিসিং অর্ডারস তো কখন পাওয়া যাবে, যা মিসিং অর্ডারস পাওয়া যাবে কথা না, আমরা কোয়েশ্চেনটাকে লিখে নিই হোয়েন মিসিং অর্ডার ইজ অবটেন্ড। না, মিসিং অর্ডার তখনই পাওয়া যাবে যখন ইন্টারফারেন্সের ম্যাক্সিমাম আর ডিফ্র্যাকশানের মিনিমাম করসপন্ডস টু দ্য সেম ভ্যালু। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথার মাথায় রাখছি কি হোয়েন ইন্টারফারেন্স ম্যাক্সিমাম and diffraction minimum corresponds to the same value, অর্থাৎ একই জায়গাতে এই দুটো জিনিস তৈরি হচ্ছে। ওকে,
ওকে, তাহলে ইন্টারফারেন্সের ম্যাক্সিমামও যে অ্যাঙ্গেলেতে ক্রিয়েট হচ্ছে আর ডিফ্র্যাকশানের মিনিমামও সেই একই অ্যাঙ্গেলেতে ক্রিয়েট হচ্ছে। যদি এরকম হয় সেই জায়গাগুলোতে আমাদের কিছু কিছু ওয়েভলেন্থকে মিস করবো, বা যেটাকে আমরা বলবো কি মিসিং অর্ডার। এবারে দেখ আমরা সবাই শিখেছি কি যে ইন্টারফারেন্সের ম্যাক্সিমাম কখন হয়। ইন্টারফারেন্সের ম্যাক্সিমাম সময়তে আমরা সবাই শিখেছি কি যে ডি সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা হয়, যেখানেতে ডি বলতে কি আমাদের এখান থেকে এই যে দুটো জিনিসের মধ্যে ডিস্টেন্স অর্থাৎ এ প্লাস বি, সেটা হচ্ছে কি তাদের মধ্যে ডিস্টেন্স। তাহলে সেখান থেকে আসে কি এ প্লাস বি লিখলে তোদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তোদের ক্ষেত্রে আমি যেটাকে ডি দিয়ে লিখি সেটা তোরা লিখবি কত, ডি প্লাস বি ইন্টু সাইন থিটা, সেটা ইকুয়াল টু আসছে কতখানি এন ল্যামডা। আর আরও একটা কথা শিখছিস কি যে আমাদের এখানটার ক্ষেত্রে এটাকে লিখে দিচ্ছি কার ক্ষেত্রে না, ফর ইন্টারফারেন্স ম্যাক্সিমা। ওকে, আর আরও একটা ঘটনার সময় আসে, সেটা আসছে কি ডি সাইন থিটা ইকুয়াল টু যদি কখনো এম ল্যামডা হয়ে যায়, যেটা কার ক্ষেত্রে বলি না ডিফ্র্যাকশন মিনিমা। তাহলে এরা যদি একই অ্যাঙ্গেলে হয়ে যায়, অর্থাৎ এটারও যা থিটার ভ্যালু এটারও সেই সেম থিটার ভ্যালু হয়ে যায়, মানে এখান থেকে থিটা 1 আর থিটা 2 যদি বলে দিই, যদি আমাদের এরকম হয় কি ইফ থিটা 1 ইকুয়াল টু থিটা 2 দেন মিসিং অর্ডার উইল বি অ্যাপ্লিকেবল, মানে সেই সাইন থিটা 2 ভ্যালুগুলো কিন্তু সেম হয়ে যাবে। যদি এই ভ্যালুটা সেম হয় তাহলে আমরা কি করতে পারবো, এদের রেশিও বের করতে পারবো, তখন সাইন থিটা 1 আর সাইন থিটা 2টা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো সেই অবস্থাতে আমরা কীরকম কথা লিখতে পারবো, দেখ ডি প্লাস বি ডিভাইডেড বাই ডি, ওকে, সেটা ইকুয়াল টু আমাদের এখান থেকে কীরকম পাবো, দেখ ওপরের দিকটাতে লিখেছিলাম এন, নিচের দিকটাতে পাচ্ছি কতখানি এম। এবার দেখ ডি আর বি এর ভ্যালুগুলো আমরা শিখে নিয়েছি, ডি আর বি এর ভ্যালুগুলো কত ছিল, দেখ 0.16 প্লাস 0.8 ডিভাইডেড বাই আমরা কত পাচ্ছি না 0.16। তাহলে সেখান থেকে যদি পাই আমরা কত ভ্যালুটা পেয়ে যাব না, উপরটাতে পেয়ে যাব দেখ 0.96, নিচে পাচ্ছি কত 0.16, মানে সেখান থেকে অর্ডারটা পাবো কতখানি 6। তাহলে এবারেতে আমরা কত পাচ্ছি, দেখ এন ইকুয়াল টু পেয়ে গেলাম এম ইন্টু 6। তাহলে দেখ এবারেতে আমাদের কথা আসছে এম এর ভ্যালুগুলো কতখানি হয় 1 2 3 এরকমভাবে চলতে থাকে, তাহলে তার করসপন্ডিং এন এর ভ্যালুগুলো কতখানি হবে না, সেটা আসবে দেখ 6, তারপরে আসবে 12, তারপরে আসবে কত 18, তারপরে তো আসবে কতখানি 24। তাহলে এই যে অর্ডারগুলো, এই অর্ডার অফ দ্য ইন্টারফারেন্স ম্যাক্সিমাম, দিস অর্ডার, এগুলো তো ইন্টারফারেন্সের সঙ্গে রিলেটেড ছিল, দিস অর্ডার অফ ইন্টারফারেন্স ম্যাক্সিমাম will be missed. Okay, এরপরে যেটা তোরা প্র্যাকটিসের জন্য করবি সেটা হচ্ছে দেখ এরকম ধরনের একটা নিউমেরিক্যালস আসতে পারে। ধর বলা আছে কি প্যারালাল বিম অফ লাইট, এ প্যারালাল বিম অফ লাইট যার ওয়েভলেন্থ ধর এরকম দিয়ে দিয়েছে, কিছু একটা দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমি বদার নই, তাহলে ধরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 6000 অ্যাংস্ট্রম। ওকে, ফর এক্সাম্পল দিয়ে বলা আছে কি ফলস নর্মালি অন এ ট্রান্সমিশন গ্রেটিং, ফলস নর্মালি অন এ ট্রান্সমিশন গ্রেটিং। গ্রেটিং এর সময় কতগুলো লাইন পার সেন্টিমিটার সেটা বলে দেওয়া থাকে, তো আমি বলে দিচ্ছি এখানেতে বলে দেওয়া আছে কত 4250 লাইন পার সেন্টিমিটার। দিয়ে আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ইন ফার্স্ট অর্ডার। ওকে,
দিয়ে আমাদের তাহলে বের করতে বলা হয়েছে ফাইন্ড অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন, মানে আমি থিটা বলেই বুঝিয়ে দিলাম, ফর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ওকে অফ ফার্স্ট অর্ডার। ওকে, এরকম ধরনের আমাদের ঘটনা বলে দিয়েছে। তাহলে দেখ আমাদের সবার ক্ষেত্রে জানতে হবে যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তোর পাওয়ার যে কন্ডিশন ছিল সেখান থেকে কন্ডিশনটা কী ছিল, একটু আগেই আমরা সেটাকে লিখলাম না, ডি প্লাস বি ইন্টু সাইন থিটা d plus b into sin theta equal to n lambda। তাহলে সেখান থেকে আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ফার্স্ট অর্ডার বলেছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি n ইকুয়াল টু 1 বসাতে হবে। তাহলে সেই ঘটনার সময় আমরা কি পেয়ে যাব, দেখ d প্লাস বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ল্যাম্ডা। তাহলে দেখ আমাদের কোয়েশ্চেনেতে আমাদের কি বলে দিয়েছে না, ডিফ্র্যাকশন গ্রেটিংয়ের ভ্যালুটা বলে দিয়েছে, কতখানি বলা আছে না 4250 লাইন পার সেন্টিমিটার। অর্থাৎ আমাদের সবাই বুঝতে পারছি এখানেতে কার ভ্যালুটা দিয়েছে না 1 ডিভাইডেড বাই ডি প্লাস বি, সেটা ইকুয়াল টু বলে দিয়েছে কত 4250 লাইন পার সেন্টিমিটার। তাহলে এইখান থেকে যদি আমি ভ্যালুগুলোকে পুট করে দিই তাহলে কীরকম কথা পাবো, দেখ 1 বাই ডি প্লাস বি বলা আছে, মানে আমি এখান থেকে একেবারে বসাচ্ছি কত 1/4250 লাইন পার সেন্টিমিটার ছিল। ওকে, সেটা ইকুয়াল টু আমরা কতখানি লিখছি দেখ ইন্টু এখান থেকে লিখে দিই হচ্ছে যে সাইন থিটা, ল্যামডার ভ্যালু কত দিয়েছে না 6000 অ্যাংস্ট্রম, আমরা এটাকে সেন্টিমিটার নিয়েছি তাহলে এটাকেও সেন্টিমিটারে রিপ্রেজেন্ট করে দিই, তাহলে 6000 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এবারেতে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি সেখান থেকে আমরা কি পেয়ে যাব, দেখ সেখান থেকে পেয়ে যাব হচ্ছে যে সাইন থিটার ভ্যালু, সেই সাইন থিটার ভ্যালু মোটামুটিভাবে আমরা দেখব কত পাচ্ছি 0.25। তাহলে যদি সাইন থিটার ভ্যালু মোটামুটি 0.25 পাই, সেখান থেকে থিটার ভ্যালু আমরা পাবো কতখানি অ্যারাউন্ড 15 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশানেতে আমাদের এই ঘটনাগুলো ঘটবে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফ্র্যাকশান ম্যাক্সিমা পাবো, তার অ্যান্সার আসবে কতখানি না, সেটা চলে আসবে তোর হচ্ছে থিটা ইকুয়াল টু 15 ডিগ্রি। ওকে, তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের সবাইকে দেখে নিতে হচ্ছে। এরকম কোয়েশ্চেন এখানটা থেকে কিন্তু অনেক হতে পারে, যেগুলোকে কিন্তু তোদেরকে প্রত্যেককে রেডি করে যেতে হবে। যেমন ধর এইরকমই একটা কোয়েশ্চেন দিয়ে দিল, দিয়ে জাস্ট একটুখানি চেঞ্জেস করে দিল, এই জায়গাটা কিন্তু পরীক্ষায় তোদেরকে ভালো করে ধরে নিতে হবে। যেমন ধর ওই যে আগের পয়েন্টটা করলাম, সেটা তো বলছি কি না ডিফ্র্যাকশন গেটিং ফর এ ডিফ্র্যাকশন গ্রেটিং has 4000 লাইন পার সেন্টিমিটার। তাহলে এখানে তো একটাই কথা মাথায় রাখতে হবে, যখনই তোর লাইন পার সেন্টিমিটার করবো তখন ওয়েভ লেন্থটাকে কিন্তু আমাদের সেন্টিমিটার ইউনিটেতে ব্যবহার করতে হবে। is used at normal incidence। দিয়ে আমাদের বের করতে বলেছে find dispersive power of the grating, find dispersive power of the grating in third order spectrum। আর এখান থেকে ওয়েভ লেন্থের কথাটা তোদের নেওয়ার জন্য বলে দিচ্ছি কতখানি না, দেখ 5000 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবারে দেখ আমাদেরকে বের করতে বলেছে কি না ডিফ্র্যাকশন গ্রেটিং এর এই ডিসপারসিভ পাওয়ারের ভ্যালু। তো আমাদের সবাইকে মাথার মধ্যে রাখতে হবে যে ডিসপারসিভ পাওয়ার বলতে আমাদের কোন ফর্মুলাটাকে ব্যবহার করতে হয়।
ডিসপারসিভ পাওয়ার যখনই বের করতে বলবে তার জন্য থিওরি তোদেরকে করিয়ে রাখা আছে, দেখে নিবি। ডিসপারসিভ পাওয়ার মানে আমাদের মাথায় রাখতে হয় সেটা আসছে কি ডি থিটা বাই ডি ল্যামডা। ওকে, সে ডি থিটা বাই ডি ল্যামডা তার ফর্মুলাটা আমাদের কতখানি আসে না, তার ফর্মুলা আসে এন ল্যামডা ডিভাইডেড বাই আমাদের আসে কতখানি না কস থিটা। ওকে, আচ্ছা এখান থেকে এন ল্যামডা বললে তোদের কনফিউশন হয়ে যেতে পারে, এখান থেকে তোরা লিখে দিবি কত এন ইন্টু এস লিখে দে, রাইট। এস বলতে আমাদের কি বুঝিয়ে দিই না ডিফ্র্যাকশন গ্রেটিং এর ভ্যালুটা, মানে যেখানে আমাদের কোয়েশ্চেনেতে তোদের বলে দিয়েছি এস এর ভ্যালুটা তোর বলা আছে কতখানি 4000 লাইন পার সেন্টিমিটার। অ্যাটলিস্ট এই ফর্মুলাটা অন্তত করে যাস, সেটা হলেও তোদের কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। এখান থেকে ডিফ্র্যাকশন গ্রেটিং থার্ড অর্ডার বলেছে, মানে এখান থেকে আমাদের এন এর ভ্যালু কতখানি পেয়ে যাব না, এন এর ভ্যালু পেয়ে যাব হচ্ছে 3। এবারে আমাদের দরকার হচ্ছে কার ভ্যালুটা না কস থিটার ভ্যালুটা দরকার। তো সেটার ভ্যালুটা পাওয়ার জন্য কি আছে দেখ, আগেরটার ক্ষেত্রে আমাদের যেরকম ফর্মুলা লিখলাম না ডি প্লাস বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে এখান থেকে অ্যাপ্রোচ করতে হবে। মানে এখান থেকে কথা আসছে কি দেখ ডি প্লাস বি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এন ইকুয়াল টু 3, মানে আমাদের এখান থেকে সিচুয়েশনটা বসবে কত 1 বাই ডি প্লাস বি, তার ভ্যালুস কত আছে না দেখে নিলাম আমরা কত 4000, মানে ডি 1 বাই ডি প্লাস বি হচ্ছে 4000, তাহলে ডি প্লাস বি ইকুয়াল টু কত আসবে 1 বাই 4000 সেন্টিমিটার ইউনিটেই রাখলাম। এখান থেকে এটা আসছে কত দেখ সাইন থিটা এন 3 ল্যামডা, ল্যামডার ভ্যালুটা তোদের কতখানি আসবে দেখ কোয়েশ্চেনে বলে দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম, তাহলে এটা সেন্টিমিটারে নিয়েছি, তাহলে এখানটাকেও আমাকে কিসে রাখতে হবে সেন্টিমিটার ইউনিটেতেই রাখতে হবে। বোঝা গেল সিচুয়েশনটা? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব কতখানি দেখ তো সাইন থিটার ভ্যালু দেখ 4 5 20, এখানেতে 3টে শূন্য, মানে এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলে কত পাবো দেখ সাইন থিটা ইকুয়াল টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার -8, মানে এখান থেকে বেসিক্যালি পাবো যেটা হচ্ছে সেটা হচ্ছে 6টা 4 5 20 অর্থাৎ 4 5 20 2 6, মানে এখান থেকে আসছে কত দেখ 10 টু দি পাওয়ার -7 সরি 10 টু দি পাওয়ার 7 ইন্টু 10 টু দি পাওয়ার -8, রাইট। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 10 টু দি পাওয়ার 7 ইন্টু 10 টু দি পাওয়ার -8, মানে এখান থেকে ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে 0.6। তাহলে দেখ যদি সাইন থিটার ভ্যালু 0.6 পাই, তার মানে তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখান থেকে থিটা ইকুয়াল টু কত আছে, থিটা ইকুয়াল টু আছে হচ্ছে 37 ডিগ্রি। আমাদের পেতে হবে কতখানি দেখ কস থিটার ভ্যালু, মানে আমরা এখান থেকে বুঝতে পারবো কি কস থিটা ইকুয়াল টু কস 37 ডিগ্রি। কস 37 ডিগ্রির ভ্যালু কত আছে আমরা সবাই জানি, সেটা আসছে কত 0.8। তাহলে যদি আমাদের এখান থেকে যে ডিসপারসিভ পাওয়ারটা বের করতে বলেছিল সেই ডিসপারসিভ পাওয়ারের অ্যান্সার করার সময় আমাদের কীরকম চলে আসবে, ডিসপারসিভ পাওয়ারকে জেনারেলি ওমেগা দিয়ে লেখা হয়, তার ভ্যালু কত চলে আসবে দেখ ডি থিটা বাই ডি ল্যামডা, সেটা ইকুয়াল টু কত চলে আসছে দেখ এন মানে 3, এস মানে লিখে দিচ্ছি কত 4000 তো লাইন পার সেন্টিমিটার ডিভাইডেড বাই সেন্টিমিটার পার, মানে এই ফর্মুলাতে এসটা সেটা তো লাইন পার সেন্টিমিটার ইউনিটেতে নিয়েই করতে হয়, ডিভাইডেড বাই তোর আছে কতখানি দেখ তো কস থিটা, কস থিটার ভ্যালু আমরা লিখে দিলাম কত 0.8। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব হচ্ছে অ্যারাউন্ড তোর 15,000। ওকে, তাহলে এখান থেকে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখে নেব কি ডিসপারসিভ পাওয়ারের ভ্যালু চলে আসবে কতখানি 15,000 লাইন পার সেন্টিমিটার। হলো? আচ্ছা একটা মিনিট, এখান থেকে তোদের যে অঙ্কটা করলাম আমি একবার স্ক্রিনটাকে ছোট করে দিচ্ছি, তোরা সেটাকে একবার দেখে নে, এটা কিন্তু তোদের কাছে লাগবে। এরপরেতে যেটাকে নিয়ে আমরা ডিল করব সেটা হচ্ছে কি আর একটাই অঙ্ক এই চ্যাপ্টারটা থেকে করিয়ে দেবো, সেটাও ডিফ্র্যাকশন গ্রেটিংকে নিয়ে আরও একটা অঙ্ক করিয়ে দেবো, সেটা হচ্ছে কি ফাইন্ড মিনিমাম নাম্বার অফ লাইন্স অফ এ গ্রেটিং, ফাইন্ড মিনিমাম নাম্বার অফ লাইন্স in a grating which
resolve third order spectrum of wavelength, সেই দুটো ওয়েভলেন্থের ভ্যালু দেওয়া আছে কতখানি দেখতো না 5890 অ্যাংস্ট্রম এবং 5896 অ্যাংস্ট্রম। তাহলে দেখ দুটো ওয়েভলেন্থেরই জন্যই আমাদের কি হচ্ছে না ডিফ্র্যাকশান হচ্ছে, তাদেরকে পাশে আলাদা আলাদাভাবে বোঝা যাবে, তার জন্যে আমাদের ডিফ্র্যাকশান গ্রেটিংয়ের ভ্যালু কত আসতে হবে সেটাকে আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে একটা কথা দেখতে পাচ্ছি, দেখ দুটো যে ওয়েভলেন্থ আছে তাদের ভ্যালুসগুলো কত আছে, λ1 ইকুয়াল টু দিয়ে নিচ্ছি কত 5890 অ্যাংস্ট্রম, λ2 ইকুয়াল টু কতখানি নিয়ে নিচ্ছি দেখ তো 5896 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে এদের যে ডিফারেন্সটা অর্থাৎ ডি ল্যামডা তার ভ্যালুখানি কতখানি চলে আসবে দেখ তো, সেটার ভ্যালু চলে আসবে হচ্ছে 6 অ্যাংস্ট্রম। এবারেতে দেখ এই ঘটনাগুলো যদি আমরা পেয়ে যাই তখন আমরা বলতে পারবো কি অ্যাভারেজ যে ওয়েভলেন্থ আসবে সেটা আসবে কত, বা অ্যাভারেজ বা মিন λ1 প্লাস λ2/2, মানে আমরা সেখান থেকে লিখে দেবো আসছে সেটা আসছে কত 5893 অ্যাংস্ট্রম। মানে এই দুটোর অ্যাভারেজ করলে সিম্পল কথা বুঝতে পারছি 5893 অ্যাংস্ট্রম। এবারেতে দেখ যদি আমাদের বের করতে বলে কি রিজলভিং পাওয়ার, ওকে আগেরটাই কি ছিল ডিসপারসিভ পাওয়ার, এখানটার ক্ষেত্রে আমি কার কথা বলছি না পুরোটাকে রিজলভ করতে পারবে, তাই আমাদের এখান থেকে যার কথা বলতে হবে সেটা হচ্ছে কি রিজলভিং পাওয়ার। তাহলে রিজলভিং পাওয়ারের ডেফিনেশনও কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। রিজলভিং পাওয়ার সেটাকে সাধারণত আর সাফিক্সে পি দিয়ে দেখা হয়, সেটার ভ্যালুস কতখানি চলে আসছে দেখতো λ/d ল্যামডা। তাহলে দেখ ল্যামডার ভ্যালু আমরা কত দেখতে পাচ্ছি 5893, দুটোই অ্যাংস্ট্রম ইউনিটে আছে তো আমাদের বদার হওয়ার কিছু নেই। আর নিচে কতখানি আছে ডি ল্যামডা মানে গেল কত 6, তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটার ভ্যালু পেয়ে যাব হচ্ছে 982। এবারেতে আমাদের কাছে প্রশ্ন আসছে যে রিজলভিং পাওয়ার ইকুয়াল টু আমাদের হয় হচ্ছে কতখানি দেখ না, সেটা আসছে তোর স্মল এন ইন্টু ক্যাপিটাল। ওকে স্মল এনটা আমাদের কাকে ডিফাইন করে, স্মল এনটা ডিফাইন করা হচ্ছে আমাদের অর্ডারকে, এখানে তো অর্ডারের ভ্যালু কত আছে না এখানে অর্ডারের ভ্যালু আছে 3, আর এনটা আমাদের কাকে ডিফাইন করে সেটা আসছে কি নাম্বার অফ লাইন ইন এ গ্রেটিং, নাম্বার অফ লাইন ইন এ গ্রেটিং, রাইট। তাহলে সেই জায়গা থেকে আমরা কি পেয়ে যাবো দেখ 3 ইন্টু ক্যাপিটাল এন, স্মল এন ইন্টু ক্যাপিটাল এন ছিল 3 ভ্যালু বসিয়ে দিলাম, দিলে কত পেয়ে যাচ্ছি 982। তাহলে সেখান থেকে আমরা যে নাম্বার অফ লাইন ইন এ গ্রেটিং তার ভ্যালুটা কত পেয়ে যাবো দেখতো না 3 দিয়ে এটাকে কাটলে কত আসছে 3 3 9, 3 2 6, 3 7 21। ওকে মোটামুটিভাবে আমরা এখান থেকে ভ্যালুটা পেয়ে যাচ্ছি কত 327 সামথিং, যে ভ্যালুটা আসছে সেটাকে আমাদের নিতে হবে না, মিনিমাম নাম্বারটাকেই নিতে হবে। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে কত দেখ মিনিমাম নাম্বার অফ লাইন ইন এ গ্রেটিং, তার ভ্যালু আমরা পেয়ে যাব কত 327। এরকমভাবে কিন্তু আমাদেরকে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। এই চ্যাপ্টারটা থেকে আর সেরকম তোদের কোয়েশ্চেন করার দরকার নেই, আর যদি আমাদের একটাই কোয়েশ্চেন করে যেতে পারিস এই চ্যাপ্টারটা থেকে, একটা আসছে কি দেখতো 6 নম্বর কোয়েশ্চেন দিয়েছিলাম, আর একটা কোয়েশ্চেন তোরা রেডি করবি, সেটা আসছে কি ইন প্লেন ট্রান্সমিশন, ইন এ প্লেন ট্রান্সমিশন গ্রেটিং okay 15,000 line per inch are taken, ক্যান, এটাও একটা কিন্তু পরীক্ষায় আসা কোয়েশ্চেন, তোরা সেটাকে রেডি করবি। তাহলে মোটামুটি এই জিনিসগুলোকেই তোরা রেডি করিস, বাকি তোদের যেগুলো সাজেশন করতে হবে আমি সেগুলো নেক্সট ভিডিওতে তোদেরকে দিয়ে দেবো। ওকে তাহলে এইটুকুনি তোদের জন্য থাক সাজেশনের পার্ট 1, পার্ট 2 তোদের ক্ষেত্রে আমি নিয়ে আসছি খুব শীঘ্রই।